আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে এত আলাপের কি অর্থ? এর কিছুই বোঝা যাচ্ছে না। সবাই এত কৌতূহলী কেন? বিশেষ করে আওয়ামী লীগের সমর্থকরা রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে আবার মনে করছেন যে চুপ্পু যদি থাকে তাহলে প্রধানমন্ত্রী যখন ফিরবেন এটা তাদের জন্য অনেক কাজে লাগবে। না ভাই, এটা একেবারেই একটা ইলুশন। চুপ্পু থাকবে কি থাকবে না ওই বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ফিরবেন তখন সেটা আসলে কিচ্ছু এসে যায় না। একটা জিনিস শুধু বুঝবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হবে উনি বাংলাদেশে আসলে, সেই গণজোয়ারে সবাই ভেসে যাবে। আর সেখানে একমাত্র পজিটিভ কোনো ভূমিকা রাখতে পারে তখন যদি ওয়াকার উদ্দিন তো যদি থাকে, অর্থাৎ 2024-এর জঙ্গি উত্থানে ভয়ে কিংবা নির্ভয়ে যারাই এই জঙ্গি উত্থানের সহযোগী হয়েছে, যেমন ধরুন আমরা বুঝতে পারি যে ওয়াকার কিন্তু এই জঙ্গি উত্থানের সাথে জড়িত, আর চুপ্পুকে আমরা মনে করতে পারি যে সে ভয়ে এখানে জড়িত হয়েছে। এরকম যত পক্ষ আছে, রাষ্ট্রের যত অর্গান আছে, সবকিছু একমাত্র ওয়াকারের আসলে এই জায়গা থেকে আপনার সরে এসে শেখ হাসিনাকে যদি তিনি অন্যভাবে পরিবর্তন হন, সেখানে তাকে হয়তো ভিন্ন, মানে তার একটু সুযোগ আছে। কিন্তু কিন্তু চুপ্পু দেখেন, চুপ্পু হইল এমন একটা জায়গায় বসবাস করে রাষ্ট্রপতি, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি হলো ঠুটো জগন্নাথ। শেখ হাসিনা আসলে আমরা যেটা কল্পনা করি, যদি তার জন্য 10,000 কর্মী জীবন দিতে প্রস্তুত হয়, একজনেরও জীবন যাবে না, হয়তো 10-20 জনের জীবন যাবে। আর যদি 200 লোক মনে করে যে শেখ হাসিনা আসলে জীবন দিব, তাহলে 10,000 লোকের জীবন চলে যাবে, অনেক ধ্বংস হবে। সুতরাং স্ট্র্যাটেজিটা হলো যে কত লোক জীবন দিতে প্রস্তুত, যত বেশি লোক জীবন দিতে প্রস্তুত তত কম জীবন কিন্তু যাবে। এই হলো আপনার একটা স্ট্র্যাটেজি। এইরকম অবস্থায় শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন, সেখানে এই সেনাবাহিনীও তার পক্ষ নিবে। আর সেই জায়গায় এই চুপ্পু কি মির্জা ফখরুল আলমগীর রাষ্ট্রপতি থাকলো কিংবা তারেক রহমান রাষ্ট্রপতি থাকলো, কিচ্ছু এসে যায় না। এটা কোনো ব্যাপারই না আসলে। সুতরাং চুপ্পুকে নিয়ে এত এত বেশি আহ্লাদ হওয়ার কোনো কারণ নাই। চুপ্পু যেটা করতে পারতেন, এমনিতে তো আমরা জানি যে চুপ্পুকে যখন রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ করা হয়, এটা একটা অত্যন্ত অযোগ্য মানুষের একটা সর্বোচ্চ স্থানে নিয়োগ হয়েছে। এটা কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের সব মানুষই এইটাই ভেবেছিল, তাই না? সেই জায়গা থেকে চুপ্পু কিন্তু ফিরে আসতে পারত। চুপ্পু যদি এই যে 2024-এর যে জঙ্গি উত্থান হলো, সেখানে সম্পূর্ণ চাকরি বাঁচানোর জন্য যেভাবে সে স্রোতে গা ভাসিয়েছে, সেইখান থেকে সে যদি ঘুরে কিছু একটা করত, তখন কিন্তু ওই চুপ্পুকে যে সে অযোগ্য মানুষ হিসাবে নির্বাচিত হয়েছে, এই জিনিসটা কাটিয়ে আমরা বরঞ্চ অন্য ইতিহাস লিখতাম যে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একেবারে দারুণ আবিষ্কার ছিল, ওনাকে নিয়ে সবাই এত কথা বলেছে, কিন্তু সময় মতো ঠিকই চুপ্পু কিন্তু দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, চুপ্পু মারা যেতে পারতো, চুপ্পুর চাকরি চলে যেতে পারতো, কিন্তু চুপ্পু কিন্তু ইতিহাস তৈরি করে ফেলতে পারতো। এবং শেখ হাসিনার এই যে নিয়োগটা এত বদনামের শিকার হলো, সেই বদনাম থেকে কিন্তু এটা সুনামে পর্যবসিত হলো। আর সাধারণত এই ধরনের আপনার অপরিচিত লোককে বা অযোগ্য লোককে আপনি তো ওই রকম একটা জায়গায় তো সেজন্য নির্বাচন করবেন, তাই না? বসিয়ে দিবেন যে সে আপনার প্রয়োজনে কাজে লাগবে। আমরা কিন্তু চুপ্পুকে এরকম কোনো কাজে লাগতে দেখিনি। হ্যাঁ, আমি জানি আমার এই কথা শুনে বলবেন যে চুপ্পুর কি করা আছে। আসলে চুপ্পুর তখনও কিছু করার ছিল না। আবার যদি তার উন্নত চরিত্র হতো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের জন্য তার যে মূল্যবোধ, সেটা যদি তার বৈষয়িক মূল্যবোধের চেয়ে বড় হতো, তাহলে অনেক কিছু করার ছিল। কিন্তু একটা বাংলাদেশে তো এরকম মানুষ আসলে খুব বেশি পাওয়া যায় না। চুপ্পুর কিছুই করার ছিল না। ফলে শেখ হাসিনা যেদিন আসবেন সেদিনও চুপ্পুর আসলে কিছু করা থাকবে না। সেখানে যদি মাহমুদুর রহমান, আমি তো মনে করি বিএনপির উচিত চুপ্পুকে সরিয়ে মাহমুদুর রহমান, অথবা তাদের জন্য যারা সবচেয়ে বেশি কষ্ট করেছে তারেক রহমানের জন্য, এই
লুৎফুজ্জামান বাবর, মাহমুদুর রহমান, এই ধরনের লোককে আওয়ামী বিএনপির উচিত রাষ্ট্রপতি করা। এবং এরাও যদি রাষ্ট্রপতি থাকে সেই গণজোয়ারে কিন্তু ওরা আরো বেশি বিপদগ্রস্ত হবে, চুপ্পুও বিপদগ্রস্ত হবে। চুপ্পু হয়তো তখন ভাব দেখিয়ে শেখ হাসিনার পক্ষ নিবে এবং বলবে আমি সব করেছি, চুপ্পুর এরকম একটা সুযোগ থাকবে। আবার দেখবেন যে একই কাজ কিন্তু মাহমুদুর রহমান ইয়েও করে ফেলতে পারে, ওরা যদি রাষ্ট্রপতি থাকে, মাহমুদুর রহমান বা বাবর, তারাই কিন্তু আবার চুপ্পুর জায়গায় চলে আসতে পারে। চুপ্পু 2024 জঙ্গি উত্থানের পর যা যা করেছে, মাহমুদুর রহমান বাবর যদি রাষ্ট্রপতি থাকে তারাও তাই করবে শেখ হাসিনা যখন আসবেন। শেখ হাসিনা আসার সাথে আসলে মূল শক্তি হলো তার তৃণমূলের কর্মী, যারা আজকে তার জন্য জীবন দিতে প্রস্তুত। এরা যদি এই 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 সংকল্প নিয়ে নামে যে নেত্রীর জন্য জীবন দিয়ে দিব, এরকম 5-10 লাখ লোক নামলে সব কিছু খড়কুটোর মতো ভেসে যাবে। এই চুপ্পু এখানে থাকলো কি না থাকলো, চুপ্পু নাকি সিঙ্গাপুরে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছে, এইসব বাজে বাজে কাহিনী, সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু এগুলো হয়তো চুপ্পুকে তারা এখন সরিয়ে দিতে চায়। আর চুপ্পু তো সম্পূর্ণরূপে তারেক রহমানের করুণার উপর নির্ভরশীল। তো এরকম করুণার উপর নির্ভরশীল হয়ে যারা চাকরি করে তারা তো আসলে অথর্ব, এদের দ্বারা এই পৃথিবীতে কিছুই হয় নাই। দেখেন, আমি যে ঢাকায় ফিরে যাই নাই, আমি যদি ঢাকায় ফিরে যেতাম আমি চাকরি করতে পারতাম, এতদিনে আরেক দেশে রাষ্ট্রদূত হয়ে বেরো হয়ে যেতে পারতাম। কিন্তু আমি কেন যাই নাই জানেন? আমার মনে হলো যে এই যে তারেক রহমান কিংবা ইউনুস, এদের অধীনে চাকরি করা আমার জন্য অনেক বেশি মানসিক কষ্টের হবে। মানে চাকরি না থাকলে যে কষ্ট, তার চেয়ে কিন্তু ওটা অনেক বেশি মানসিক কষ্টের হবে। চুপ্পু কি সেটা ভাবে? চুপ্পু তো ভাবে যে আরামায়েশে আসি বঙ্গভবনে, হ্যাঁ মাঝে মাঝে বিদেশেও যেতে পারি। আপনারা তবু এইসব লোকজনের পেছনে ঘোরেন। আপনাদের আসলে না বোধ বুদ্ধিটা বাড়াতে হবে, চিন্তা চেতনা বাড়াতে হবে এবং আপনার মূল্যবোধটাকে বাড়াতে হবে। আমরা দেখেছি যে রাষ্ট্রপতির যে ইনস্টিটিউশনের যে সম্মান, এটা আসলে জিল্লুর রহমানের পরে আর আমাদের দুই রাষ্ট্রপতি করতে পারেননি। আব্দুল হামিদ খান সাহেব উনি চটুল কথাবার্তা বলতেন, হ্যাঁ চটুল কথাবার্তা বলা খারাপ না, আমি এটাকে দোষের ধরি না, কিন্তু আব্দুল হামিদ তো বোঝেন নাই যে তারা এই রাষ্ট্রটা, শেখ হাসিনা এই রাষ্ট্রটা সাপের বাসায় বসে কিন্তু রাষ্ট্র চালাচ্ছে। সেখানে রাষ্ট্রপতি একটা চটুল কথা বললে ওরা কিন্তু এটাকে সারা পৃথিবীতে খবর করে, হাসাহাসি করে, মানুষের কাছে রাষ্ট্রপতি কিন্তু হাসি তামাশার পাত্র হয়েছেন। সেখান থেকে তো এরা আব্দুল হামিদ খান সাহেব, উনি অনেক বড় রাজনীতিবিদ হতে পারেন, উনি স্পিকার ছিলেন, কিন্তু ওনার তো উচিত ছিল চুপচাপ বসে থাকা, এইসব প্রিয়াঙ্কা চোপড়া টোপড়া নিয়ে হাসাহাসি না করা, তাই না? ছোট ছোট জিনিসগুলো শেখ হাসিনার ক্ষতি করেছে না? আর আমরা তো শুনি যে আব্দুল হামিদের 14 গোষ্ঠী হলো রাজাকার। তো এইভাবে আসলে পারা যাবে না। আপনারা দেখেন, যেই লোকগুলো শেখ হাসিনা সবচেয়ে বেশি সুবিধা দিয়েছেন, তারা কেউ কিন্তু আজকে শেখ হাসিনার জন্য ফুটো পয়সার কাজেও কিন্তু লাগছে না। অনেকে ভাবছেন যে না সময় মতো এরা কাজে লাগবে, সময় মতো এরা ওই রাস্তায় ওইখানে গিয়ে বসে দাঁড়িয়ে থাকবে যে নেত্রী আমি এই করেছি ওই করেছি। এদের আসলে 2 পয়সার মূল্য নাই। ফলে আওয়ামী লীগের সমর্থকরা এই চুপ্পুকে নিয়ে একদমই ভাববে না। চুপ্পু এখন তারেক রহমানের অধীন। চুপ্পুকে তারেক রহমান চাইলে ফেলে দিতে পারবে, চাইলে রাখতে পারবে। আর চুপ্পুর যদি সামান্য ন্যূনতম লজ্জাবোধ, সামান্য ব্যক্তিত্ব, এই যেগুলো বলে আর কি, যে মুক্তিযোদ্ধা এটা ছিল, বা সামান্য তার কিছু থাকে, সে অলরেডি পদত্যাগ করে কিন্তু চলে যেত। এখন পদত্যাগ করছে না কেন? তার হয়তো অনেক অর্থকড়ি আছে, সেগুলোর কি হবে, নানান চিন্তা ভাবনা তো তাকে করতে হচ্ছে। তাকে নামলেও তো তারেক রহমানের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করে নামতে হবে, যাতে তার জীবন নিরাপদ থাকে, তার অর্থ নিরাপদ থাকে, যেগুলো সে সম্পূর্ণরূপে শেখ হাসিনার করুণা পেয়েই কিন্তু লাভ করেছে, যেটা তার ওইভাবে লাভ করা সম্ভব হয় নাই। সুতরাং যেই লোকের লোভী, দুটো জিনিস দিয়ে কখনো হয় না জানেন, লোভী মানুষ যত আদর্শবান হোক, যত সাহসী হোক, এদের দ্বারা শেখ হাসিনার এখন যে ধরনের লোকজন দরকার, এরা এই চুপ্পু কখনো ওই কাজে হেল্প করতে পারবে না। কারণ চুপ্পু তো চরম লোভী একটা মানুষ, হ্যাঁ দুর্নীতি করে ভরিয়ে ফেলছে। আপনারা ওইটা দেখেন না কেন? তারপরে আপনারা চুপ্পুর জন্য কান্নাকাটি করেন। আমার বন্ধুরাই এসে বলবে যে এমন কথা বলো কেন? কিন্তু সত্য কথা কাউকে না কাউকে তো বলতে হবে, কারণ রাষ্ট্র তো ধ্বংস হয়ে গেছে 2024-এ। এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেসব সিদ্ধান্ত এই জঙ্গি মৌলবাদী শ্রেণীকে সাহায্য করেছিল, সেই সিদ্ধান্তগুলোর কথা তো আপনাকে বলতে হবে, যাতে জননেত্রী শেখ হাসিনা ভবিষ্যতে এই ধরনের ভুল সিদ্ধান্ত আর গ্রহণ না করেন। আওয়ামী লীগের রাজনীতিতে এখনো শেখ হাসিনার নেতৃত্ব অনিবার্য, এর কোনো বিকল্প নেই। এটাই ধ্রুব সত্য, এটাই বাস্তবতা। 21 বছর
রাস্তায় থাকা আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা, মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করা, এটা শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব হয়েছে। বহুদা বিভক্ত আওয়ামী লীগ, চরম প্রতিকূল পরিস্থিতি, বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতা, স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা, এত প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে আওয়ামী লীগকে মেইন স্ট্রিমে আনার কৃতিত্ব আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মীদের যেমন, কিন্তু নেতৃত্বের মূল কৃতিত্ব শেখ হাসিনার, এর কোনো বিকল্প ছিল না, এটা প্রমাণিত সত্য। কতবার আওয়ামী লীগকে নিয়ে কত রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছে, দলে ভাঙন, গ্রুপিং করা, দল ভেঙে অন্য দল করা, নানা পরিস্থিতিকেও কিন্তু তিনি মোকাবেলা করেছেন। বিশ্ব পরিমণ্ডলে মোকাবেলা করা, দেশের অভ্যন্তরে মোকাবেলা করা, বিভিন্ন প্রশাসনিক প্ল্যাটফর্মকে সমন্বয় করা সহ নানা পরিস্থিতিকে মোকাবেলা করতে গিয়ে তিনিই একমাত্র যিনি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। এতবার মৃত্যুর মুখোমুখি আওয়ামী লীগের অন্যান্য কোনো নেতারা হননি। বঙ্গবন্ধুর পরে আওয়ামী লীগের নেতৃত্ব দানকারী সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলবো, শেখ হাসিনার নেতৃত্বের অনবদ্য গুণের কারণে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াবার মতো জায়গায় আসা সম্ভব হয়েছিল। এখন ক্রান্তিকাল, এই সময় চায়ের টেবিলে, রেস্টুরেন্টে, আড্ডায়, ভুয়া অনলাইন পোর্টালে অথবা ইউটিউবে অথবা বেনামিতে শেখ হাসিনার ব্যর্থতার কথা বলার পাশাপাশি এটা চিন্তা করা উচিত, যা কিছু সাফল্য তা কিন্তু তার নেতৃত্বে এসেছে। ব্যর্থতার কথা বললে সে দায় দায়িত্ব আমাদের প্রত্যেকেরই। আমরা কে কতটা সফলতার সঙ্গে সংগঠনকে গোছাতে পেরেছি, আমরা কে কতটা পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রতিরোধ গড়ে তুলতে পেরেছি। মেটিকুলাস ডিজাইনের ষড়যন্ত্র, বিদেশি পরাশক্তি, দেশীয় শক্তি সম্মিলিতভাবে 2024-এর 5 অগস্টের ঘটনা ঘটাতে সক্ষম হয়েছিল। এখন ক্রান্তিকাল, এখন প্রয়োজন আমাদের অভ্যন্তরীণ ঐক্য, ঐক্যের দৃঢ়তা, এবং সেই ঐক্যের ক্ষেত্রে কোনোভাবে কোনো গ্রুপিং, একে অপরকে দোষারোপ করার সময় এখন না। আমরা যদি ঘুরে দাঁড়াতে পারি, সেই সময় যোগ্যতা, ব্যর্থতা এটা নিয়ে আলোচনা করা যাবে। টকশোতে, অনলাইনে, বেনামি বিভিন্ন অনলাইন পোর্টালে অথবা নিজে তথ্য সরবরাহ করে বিভিন্ন রকম গুজব তৈরি করার মধ্য থেকে আওয়ামী লীগকে সাহায্য করা হয় না, আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করা হয়। যারা আওয়ামী লীগের আমরা নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, তাদের অবশ্যই মনে রাখা উচিত, আওয়ামী লীগ না থাকলে আমরা কেউ থাকবো না। আর এই আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প কোনো নেতৃত্ব এখনো কিন্তু নেই। শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য, শুধু আওয়ামী লীগের জন্য না, মুক্তিযুদ্ধের পক্ষের সকলের জন্য অনিবার্য নেতৃত্ব, তার বিকল্প এখনো কেউ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে তারেক রহমানকে তো ভারত প্রথমেই আমন্ত্রণ জানিয়েছিল, কার্যত এটা প্রায় একটা দ্বিতীয় আমন্ত্রণ। এবং এটা ঘটনা হচ্ছে, এটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছে, এবং আজকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি বলেছেন তারা চিঠি পেয়েছেন, এবং চিঠিটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর বিবেচনার উপরে তারা ছেড়ে দিয়েছেন। এখনো তারেক রহমান কোনো সিদ্ধান্ত নেননি তিনি আসবেন কি আসবেন না, কিন্তু আমরা আশা করছি যে তিনি আসতে পারেন। এরকম একটা বৃহৎ, এরকম একটা বহুদেশীয় সমাবেশে, যেখানে চীনের রাষ্ট্রপতি থাকবেন, রাশিয়ার রাষ্ট্রপতি থাকবেন, এবং ইরান থেকে কে আসবেন এখনো জানি না, কিন্তু ইরানের প্রতিনিধিত্ব আছে, 11টা দেশ আছে ব্রিক্সের সদস্য। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ সামিট। ফলে সেই সামিটে তারেক রহমান যদি আসেন তো ভালো, তারেক রহমান না এলে আমার মনে হয় বাংলাদেশ অনেক কিছু, মানে আমি বলবো লোকসান হবে বাংলাদেশের। বাংলাদেশের এত সুযোগ, এত ঘরের কাছে, এত নেতার সঙ্গে তাদের সাক্ষাৎ করার একটা সুযোগ। ফলে খবরটি নিশ্চিত, মানে সংবাদটি নিশ্চিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যে বাংলাদেশের দু একটি আমি দেখলাম কাগজ বা অনলাইনে এই মুহূর্তে আছে, যেমন ডেলি সানে অনলাইনে দেখলাম যে তারা শামা ওবায়েদকে
উল্লেখ করে কোট করে খবরও করে দিয়েছে অনলাইনে, আরো কেউ কেউ করছে হয়তো, আগামীকাল আরো বেশি প্রকাশিত হবে আর কি। ফলে মানে তুমি যেটা প্রশ্নটা করছো যে এই খবরের সত্যতা নিয়ে কোনো জল্পনার অবকাশ নেই। এটা ভারত সরকার একটা সুচিন্তিত সিদ্ধান্ত নিয়েছে, এই আর কি। দাদা, যদি তারেক রহমান সত্যি ব্রিক্স সম্মেলনে যোগ দেন এবং মোদির সঙ্গে যদি দ্বিপাক্ষিক বৈঠক হয়, তাহলে বাংলাদেশ ভারত সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি, অর্থনৈতিক সহযোগিতা কি ধরনের বাস্তব পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? সবগুলোতে মনে করি মানে এখন দুই দেশের মধ্যে যখন কথা হবে, উনি চীনে গিয়েছিলেন, সেখানে এক ধরনের আলাপ আলোচনা করেছেন, ফলে ভারতে এসে যদি এবং অবশ্যই এলে দ্বিপাক্ষিক একটা, কিন্তু ঠিক যেটা আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয়তো নয়, এটা সম্মেলনের ফাঁকে একটা সাইড লাইন বৈঠক। ফলে সাইড লাইন বৈঠকে যখন আলোচনা হবে, যেহেতু দুই প্রধানমন্ত্রীর মধ্যে বহু বিষয়ে অনেক কিছু সমস্যা রয়েছে, দু দেশের মধ্যে ভারতেরও অনেক কিছু প্রশ্ন আছে, অনেক কিছু জিজ্ঞেস করার আছে, সে কারণে দু ধরনের আলোচনা হলে একটা খোলাখুলি উভয় পক্ষের মানে হাইয়েস্ট লেভেলে কথা হবে। এর আগে তো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কথা হয়েছে, তাহলে এখন একটা হাইয়েস্ট লেভেলে শীর্ষ পর্যায়ে কথা হলে দু দেশের মধ্যে কথাবার্তা ইত্যাদি এগুলো হয়তো বোঝা যেতে পারে আর সেই সেটা একটা সুযোগ আছে। মানে তার মানে যে সম্পর্ক বিরাট উন্নত হয়ে যাবে এমন কোনো ফোরকাস্ট আমি করছি, আমি বলছি একটা সম্ভাবনা আছে, সম্ভাবনা উভয় রকমেরই আছে। দাদা, বাংলাদেশে একটা খুশির বন্যা চলছে এই মুহূর্তে, কারণ আজকে 3 দিন যাবৎ ভারতে ককরোচ জনতা পার্টি বা ককরোচ পার্টি এরা ব্যাপক আন্দোলন করছে, ওখানে পুলিশ মারছে, পুলিশকে ওরাও মারছে, এরকম অনেক ভিডিও। এবং বাংলাদেশেও আপনার ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে হয়ে কালকে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন, তারাও মিছিল করেছে, সেখানে আবার মশাল মিছিলের আগুন লেগে নেত্রীর শরীর পুড়ে গেছে। এই অবস্থায় আসলে পরিস্থিতি কি ভারতের, আপনাদের পরিস্থিতি খুবই খারাপ? না, পরিস্থিতি খারাপ বলতে দেখো, এটা ঘটনা যে দীর্ঘকাল বাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে একাধিপত্য নিয়ে সরকার চালাচ্ছিলেন, তাতে প্রথম একটা আঘাত এলো, এবং আঘাতটা এলো ছাত্রদের থেকে। নিঃসন্দেহে এটা খুব বড় ধরনের আন্দোলন চলছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই আন্দোলনে পক্ষে বা প্রকারণ পরোক্ষে ভারতের যাবতীয় বিরোধী দল তারা সমর্থন করেছে, এমনকি রাহুল গান্ধী প্রকাশ্যে প্রেস কনফারেন্সও করেছেন, বলেছেন তাদের দাবিকে সম্পূর্ণ সমর্থন করেন। নিশ্চিতভাবে এই বিষয়টা এত স্পর্শকাতর, এবং ভারতের কেবলমাত্র দিল্লি নয়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে, কিন্তু সে বিহার হোক, উত্তরপ্রদেশ হোক, পশ্চিমবাংলা হোক, মধ্যপ্রদেশ হোক, রাজস্থান, সর্বত্র কিন্তু এই আন্দোলনটা একটা ব্যাপ্তি পেয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা যেটা তথাকথিত ভাবে বলা হয়ে থাকে জেনজির আন্দোলন, সেটা ভারতে এই ধরনের একটা জেনজির আন্দোলন সত্যিকারের কিন্তু অনেকটার বাদে একটা দেখা গেল, এবং সে কারণে নরেন্দ্র মোদী সরকার নিঃসন্দেহে এটা চেষ্টা করছেন কিভাবে মোকাবিলা করবেন, কিন্তু বিপাকে পড়েছেন এ বিষয়ে কোনো আমার বলতে কোনো দ্বিধা নেই। তো ধর বাংলাদেশের জেনজি আন্দোলন যখন শুরু হয়েছিল, তখন আমাদের এই যে বিদেশে থাকা কিছু ইউটিউবার, প্রভাবশালী ইউটিউবার, ওদেরও বেশ কিছু ভিডিও বা আসছে যে এই আন্দোলন, এটার সাথে তারা যেমন নেপাল, বাংলাদেশ এবং ভারতেরটা মিল খুঁজে পাচ্ছে না, এবং তাদের হিসাব হচ্ছে যে ভারত এবার ভাঙবেই, এবার টুকরো হবে ভারত, নরেন্দ্র মোদী হয়তো পালিয়ে যাবেন। না, প্রথম কথা যেটা বলছি, ভারতে তো প্রায় 75 সাল হতে চললো গণতন্ত্রের, সুতরাং এখানে যখনই প্রত্যেক প্রধানমন্ত্রী ব্যালটের মাধ্যমে পরাস্ত হয়েছে, এখানে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো কোনো ঘন ঘন সামরিক অভ্যুত্থান হয় না। বাংলাদেশের মতো 28টা প্রদেশ নিয়ে ভারতবর্ষ, বাংলাদেশের জনতা 17 কোটি, এখানে 142 কোটি। ফলে এর সঙ্গে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, তাদের সঙ্গে ভারতকে তুলনা করাটা সম্ভব না। যেটা ঘটতে পারে, এর প্রভাব জনমানসে যদি তীব্র গভীর শিকড় প্রথিত করে, তাহলে আগামী নির্বাচনের প্রভাব দেখা যেতে পারে। নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন ভারতবর্ষে আজ পর্যন্ত হয়নি, এবং আমার এখনো ধারণা নরেন্দ্র মোদী বেকায়দায় পড়লো তাতে এই আন্দোলনের কারণে তার সরকার পড়ে যেতে পারে, এরকম লক্ষণ এখনো দেখা যায়নি। তবে একটা শর্ত, তার সঙ্গে একটা ডিসক্লেমার দেওয়া উচিত। ডিসক্লেমার হচ্ছে, এই সরকার টিকে আছে দুটো আঞ্চলিক দলের সমর্থনে, এটা একটা বিহারের সংযুক্ত জনতা দল, একটা অন্ধ্রের তেলেগু দেশম।
এবং এই দুটি প্রদেশের ছাত্রদের আন্দোলনে এই রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে বিজেপির সঙ্গে থাকলে তাদের জনমানুষের প্রভাব কমতে পারে, তখন তারা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু তখন দেখা যাবে যে পার্লামেন্টেই সেই পরীক্ষাটা হবে আস্থা অনাস্থার। পার্লামেন্টের বাইরে আমাদের এখানে মানে যেটা বাংলাদেশে ঘটে থাকে, কতবার সামরিক শাসন হয়েছে, কত কিছু হয়েছে, সরকার বদলে যায়, পাল্টে যায়। ভবিষ্যতেও আমি জানি তারেক রহমান সরকারও পাল্টে যেতে পারে। আমি ফোরকাস্ট করেছিলাম একটা জায়গায়, সবাই মনে করেছিল নিশ্চিন্ত জীবনযাপন করছেন সবাই, কিন্তু রাষ্ট্রপতি যে পদত্যাগ করতে পারেন, এমনকি সেনাপ্রধানকেও সরিয়ে দেওয়া হতে পারে। আমি 4 দিন আগে একটা ইউটিউবে লন্ডন থেকেই তোমারই সব প্রতিবেশী কেউ আছেন একজন, তাকে আমি সেটা বলেছিলাম, তিনি তখন বিশ্বাস করছিলেন যে শিরোনাম করতে পারেননি। পরে আমাকে বললেন যে আপনি প্রথম বলেছিলেন। এটা ঘটনা। এখন এটা ঘটনা যে এরকম তো ঘটনা ঘটে থাকে, কিন্তু যেটা বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কায় যে ধরনের ঘটনা ঘটে সেটা ভারতে ঘটা সম্ভব নয়। এত বৃহৎ দেশ, বৃহৎ ভৌগোলিক, আমি তো বললাম যে যদি দিল্লি শহরই ধরা যায়, দিল্লি শহর হচ্ছে প্রায় ধরা যেতে পারে 10টা ঢাকা, 10টা ঢাকা কি তারও বেশি। দিল্লির এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে প্রায় ঘন্টা 3 লাগবে। আমি যেখানে থাকি আমার বাড়ি হচ্ছে 51 কিলোমিটার দূরে, এখন যেখানে বসে আছি, মানে তোমাদের ঢাকা শহর থেকে ধরো সাভার ছাড়িয়ে প্রায় টাঙ্গাইল বর্ডার, সেখান থেকে রোজই আসা যাওয়া করি এবং সেটা 1 ঘন্টার মধ্যে যাতায়াত করি। ফলে এত বিশাল একটা মানে ভূখণ্ডে এরকম রাজনৈতিক পরিবর্তন হওয়া, মানে ওই যে ধরনের পরিবর্তন তোমরা দেখেছো, এই পরিবর্তনটা ভারতে হবে না। ভারতে গণতান্ত্রিক উপায়েই পরিবর্তন হবে। মানে এখনই এমন না যে আন্দোলনের সাথে সাথে আপনার মোদী সরকারের পতন হবে, সমস্ত মিনিস্টাররা পালিয়ে যাবে, এরকম? ওটা তাদের কাছে মনে, তাদের ছবি দেখে মনে হচ্ছে যে এটা তা নয়, এটা সেরকম কিছু ঘটনা নয়। তারা ভাবছেন মনে প্রাণে, তারা হয়তো নরেন্দ্র মোদী বিরোধী বলে তাদের ভালো লাগছে। ভারতেও যারা নরেন্দ্র মোদীর বিরোধী তাদেরও ভালো লাগছে না তা নয়, কিন্তু তার মানে এই না সরকার কাল পড়ে যাচ্ছে। দাদা, সার্জিও গোর বাংলাদেশে নাকি আসছেন, তো উনি আসলে তো সম্ভবত আমাদের সরকার প্রধানদের সাথে কথা বলবেন। এখনো এতটুকু জানি না যে উনি আপনার ভারতের যে অ্যাম্বাসেডর বাংলাদেশে আছেন দীনেশ ত্রিবেদী, ওনার সাথে দেখা করবেন কিনা। আসলে কি কারণে আসছেন বলে মনে হয় হঠাৎ এই সফর? এদিকে আপনাদের ভারতে চলছে ককরোচের অত্যাচার। না, সংযোগ সেটার সঙ্গে আমেরিকার রাষ্ট্রদূতের ঢাকা সফরের কোনো ককরোচ আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলেই আমার মনে হয়। দুটো বিচ্ছিন্ন ঘটনা। দেখো, একটা পরিষ্কার হচ্ছে যে সার্জেই গোর কেবলমাত্র ভারতের রাষ্ট্রদূত নন, তিনি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ায় তার অ্যাসাইনমেন্ট। ফলে তিনি হচ্ছেন বাংলাদেশেও যে রাষ্ট্রদূত আছে তারও তিনি বস, এবং তিনিও একজন রাজনৈতিক নেতা, তিনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট নন। ফলে তিনি ঢাকায় যাচ্ছেন, আসলে স্বাভাবিকভাবে তার যেটা মানে এখতিয়ারে পড়ে সেই অঞ্চলটা কেমন আছেন সেটা বুঝতে, সেখানকার পরিস্থিতি কি, রাজনৈতিক পরিস্থিতি কি, সেগুলো সবটা বোঝার জন্যই তিনি প্রথমত যাচ্ছেন বলে মনে করি। দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা শুধু নয়, দীনেশ ত্রিবেদী ঢাকায় যাওয়ার আগে সার্জেই গোরের সঙ্গে দেখা করে দিল্লিতে। তার সঙ্গে অলরেডি সার্জেই গোরের সঙ্গে দেখা হয়েছে, এবং দেখা হওয়ার পর সার্জেই গোর তাকে জানিয়েছিলেন আমি ঢাকায় যাচ্ছি, হয়তো আপনার সঙ্গে দেখা হতে পারে। সেটা দেখা হবে কি হবে না সেটা পরবর্তী বিষয়। আর সার্জেই গোর খুব একটা প্রোটোকল মেনে চলেন না, তিনি যেটা মনে করেন সেটা করেন, এবং তার যে এই অ্যাসাইনমেন্ট, এটাও একটা, এই প্রথম এই ধরনের একজন রাষ্ট্রদূত অ্যাসাইনমেন্ট পেয়েছেন যিনি ভারত ছাড়াও আরো বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। এটা সাধারণত হয়নি কখনো আগে। ফলে তিনি বাংলাদেশে বোঝার জন্য যেটা বুঝতে, বাংলাদেশে একটা এখনো টালমাটাল পরিস্থিতি, রাজনৈতিক স্থিরতা যদি বলা যায় সেটা নেই। ফলে সেখানে আমেরিকার যেটা ইন্টারেস্ট, স্বার্থ, সেটা কতটা বর্তমান সরকার পালন করতে পারছে বা পারবেন সেটা তাদের পক্ষে বোঝা দরকার।